कभी कभी जीतने के लिए हारना भी पड़ता है और हार कर जीतने की क्या कहते हैं बाजीगर कहते हैं। এই ডায়লগটা অনেকদিন পরে মনে পড়লো একটা পোস্ট দেখে। সেই পোস্টে মানে লেখা ছিল আর কি যে হার কার জিতনে ওয়ালে কো বাজিগর कहते हैं। তো যাই হোক, কেমন আছেন সবাই? নিজেকে কেমন মন্দিরের ঘন্টা মনে হচ্ছে আর কি। হ্যাঁ, মন্দিরের ঘন্টা হচ্ছে কি যে ধরেন আপনি যাবেন, আপনি একটা বাজাই দিয়ে যাবেন, আমি যাব, আমি একটা বাজাই দিয়ে যাব, সে আসবে, সে একটা বাজাই দিয়ে যাবে। নিজেকে আমার মন্দিরের ঘন্টা বলে মনে হচ্ছে। কেন মন্দিরের ঘন্টা বলে মনে হচ্ছে জানেন? কারণ তার লাইফে যাই আসবে সেগুলোর সব কিছুর জন্য দায়ী আমি। সে মদ খেয়ে, গাঁজা খেয়ে বাইক অ্যাক্সিডেন্ট করবে, সেটার জন্য দায়ী আমি। সে অন্য মানুষের হাতে মারপিট খেয়ে আসবে, সেটার জন্য দায়ী আমি। সে অন্য মানুষের মামলায় সে ফেসে যাবে, সেটারও দায়িত্ব আমার। সে প্রেম করতে যে ব্যর্থ হবে, সেটারও দায়ভার আমার। তার বউ তাকে পিটাবে, সেইটারও দায়ভার আমার। সে তার বউকে পিটাবে, সেইটারও দায়ভার আমার। মানে আমি হচ্ছে মন্দিরের ঘন্টা। মানে তার জীবনে যাই ঘটনা হোক না কেন, সেটার সমস্ত দায়ভার আমার। মানে আমি এত বেশি দায়িত্বশীল যে তার জীবনের ঘটনা, দুর্ঘটনা যেই করুক না কেন, ধরেন তাকে ওই আফ্রিকার প্রেসিডেন্ট এসে কিছু বলে গেল, চাঁদের দেশ থেকে এলিয়েনরা এসে কিছু বলে গেল, সব কিছুর পিছনে দায়ভার হচ্ছে আমার। তো নিজেকে আমার মন্দিরের ঘন্টা ছাড়া আর কি মনে হতে পারে বলেন? তো দেখছেন, বেশি দিন কিন্তু হয় নাই। হ্যাঁ, খুব বেশি দিন কিন্তু হয় নাই। আমি বলছিলাম না যে তুই যে আমাকে কাঁদাইছিস, তোকেও কাঁদতে হবে। ঠিক এক্স্যাক্টলি আমার জীবনের সাথে যেই ধরনের দুঃখ, দুর্দশা, দুর্ঘটনা সে ঘটিয়ে দিয়ে গেছে, বেশি দিন হয় নাই। হ্যাঁ, 4 মাসের মধ্যে সে রিটার্ন পাইছে, একেবারে মানে A to Z রিটার্ন পাইছে, বরং তার চেয়ে বেশি পাইছে, অনেক বেশি পাইছে। হ্যাঁ, তো অনেক কিছু বলবো। অনেক কিছু বলার আগে প্রথমে বলি, তুই তোর স্ত্রীকে, তুই তোর ওয়াইফকে কন্ট্রোল করতে পারিস না, সেটার দোষ কি আমার? তুই তোর ওয়াইফকে ভালোবাসা দেখাইতে পারিস না, তুই তোর ওয়াইফের সাথে লয়াল থাকিস না, তুই তোর ওয়াইফ থাকতে পরকিয়া করিস, তুই তোর ওয়াইফ থাকতে অন্য নারীর কাছে যাস, সেটার দায়ভার কি আমার? তোর ওয়াইফ আলাদা বাসা ভাড়া নিয়ে থাকে, তোর ওয়াইফ রাতে বাসায় ফিরে না, তোর ওয়াইফ পার্টি সার্টি করে, আরে তোর ওয়াইফ তো তোর মতোই হবে। তুইও তো রাতে বাসায় ফিরিস না, তুই তো সারাদিন সারা রাত ভোর পর্যন্ত বারে থাকিস, তারপরে বার শেষ করে তুই হোটেলগুলোতে থাকিস, স্যারিনাতে থাকিস, সুইট ড্রিমসে থাকিস, পার্ক ভিউতে থাকিস, এইসব হোটেলে যে থাকিস। তো তোর বউ তো তোর মতোই হবে। তোর বউ কি আর হাজি সাহেবের বউয়ের মতো হবে? তুই তো হাজি সাহেব হয়ে পাজি সাহেব হয়ে গেছিস। হজ করে এসে মানুষ হাজি সাহেব হয়, আর এই টোকাই মামুন হজ করে এসে পাজি সাহেব হয়ে গেছে। তো তুই যে এরকম, তোর বউ তো ওরকমই হবে। তো বউকে তো গালাগালি করার তো আমি কোনো কারণ দেখি না। তুই সারা রাত পার্টি করিস, তাহলে কেন বউকে দোষ দিস যে আমার বউ সারা রাত পার্টি করে? তুই পার্টি করতে পারলে তোর বউ তো পার্টি করবে, তাই না? এখানে তো আমি দোষের কিছু দেখতেছি না। তো যাই হোক, তোর বউ তোর সাথে যা করে সেটারও দোষ আমার। কেন রে ভাই? তোর সবকিছুর দোষের দায়ভার কি আমি নিয়ে রাখছি? তুই বিয়ে করছিস, খুব ভালো কথা। হ্যাঁ, তোর মা বলে কি মামুন তো ছোট সব কাজ করতে পারে। হ্যাঁ, ছোট 7-8 বছর থেকে মেয়েদের সাথে শোয়াশুয়ি করতে পারে, বিছানায় শুইতে পারে, ফিজিক্যাল সবকিছু করতে পারে। কিন্তু মামুন তো ছোট। এই সেদিনের মানে 2-3 দিন আগে তার বিশিষ্ট সেলিনা বেগমের ইন্টারভিউতে দেখলাম উনি বলতেছে মামুন তো ছোট। আরে মামুন ছোট, মামুন বিয়ে করছে এখন। হ্যাঁ, আগেও বিয়ে করছে 3টা, তারপরও মামুন ছোট। হ্যাঁ ঠিক আছে, মামুন ছোট, কিন্তু মামুন তো অকাম কুকাম সবই করতে পারে। এখন কথা হইল, তুই ছোট মানুষ হয়ে তুই যখন বিয়াই করছিস, বউকে যদি কন্ট্রোলই করতে না পারিস, বউকে যদি ভালোই না বাসতে পারিস, বউর সাথে ভালো করে থাকতেই না পারিস, বউর ভরণ পোষণ দিতে নাই পারিস, তাহলে এই সোশ্যাল মিডিয়াতে এসে আমার লিগ্যাল ওয়াইফ, আমার বিয়ে করা বউ, ও আমার প্রথম বউ, ও আমার প্রথম ভালোবাসা, আমি ওর লিগ্যাল ওয়াইফ, এটা কোন সাহসে দাবি করিস? বিয়ে কি মানে জানিস? বিয়ে মানে তোর স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব নেওয়া, স্ত্রীকে ভালো রাখা, স্ত্রীর পরিবারকে ভালো রাখা, সম্পূর্ণ ব্যাপারটা সুন্দরভাবে মেনটেন করা, যেটা তো তুই করতে ব্যর্থ হয়েছিস।
তুই তোর ওয়াইফকে ভালো রাখতে পারিস নাই। কোন মানুষ না, কোন জন্তু জানোয়ার বিয়ে করার দিন থেকে বউকে পিটায়? এটা একমাত্র তোর মতো নিকৃষ্ট প্রাণীরা এই কাজ করে, যে বিয়ে করার দিন থেকে বউকে পিটায়। হ্যাঁ, তোর বউ তো তাও ভদ্রতা করে 4 দিন পরে বলছে, বাট আমি ওই বিয়ে করার দিনই তোদের মারামারির অবস্থা দেখছি ভিডিওতে। হ্যাঁ, তোর এইখানে কাটা, হাতে ব্যান্ডেজ, বিয়ে কইরা হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াইতেছিস, এগুলো আমি ঠিকই দেখছি। ঠিক আছে, তোকে একটা কথা বলি, তুই আমার সাথে প্রচন্ড অন্যায় করছিস। তুই, তোর মা, তোর বাপ, তোর ভাই, তোর বোন, তোর বন্ধু বান্ধব আমার সাথে 4টা বছর অন্যায় করছিস, আমাকে কষ্ট দিছিস। আমার যে রুহের হাই ছিল, সেই রুহের হাই, আমার যে চোখের পানি ছিল না, সেই চোখের পানি, আমার যে মনের বদদোয়া ছিল না, সেই মনের বদদোয়া তোরা যে যতদিন বেঁচে থাকবি না, তুই মা, পুত, বাপ, হ্যাঁ, তোরা যতদিন বেঁচে থাকবি ততদিন এই বদদোয়ার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। আমি মরে যাব হয়তো, কিন্তু আমার বদদোয়া এই বাংলাদেশের মাটিতে থাকবে, পৃথিবীর মাটিতে থাকবে। তোদেরকে এই বদদোয়ার মানে কি বলবো, বদদোয়ায় তোদেরকে এমন এমন জায়গায় নামাই দিবে যে তোরা চিন্তা করতে পারবি না তোরা কি অবস্থায় আছিস। ঠিক আছে, সেদিন কালকে দেখলাম তুই মোহনার বাসার সামনে দাঁড়ায় দাঁড়ায় বদদোয়া দিতেছিস। মোহনা তোর তো কিছুই করে নাই, তুই আমাকে যেগুলো করছিস না সেগুলোর কোনো কিছুই, তুই 4টা বছর আমার রক্ত চুষে খাওয়ার মতো আমার টাকা পয়সা, আমার সুখ শান্তি, আমার সবকিছু চুষে চুষে তোরা খাওয়ার পরে তোরা যখন আমাকে শেষ করে লাথি দিয়ে ফেলে চলে যে তো শান্তি হইস নাই। তোরা সংবাদ সম্মেলন করে আমাকে ছোট করছিস, বলছিস যে লায়লার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা তোর সাথে হইল না? কতদিন লাগছে? 4টা মাস লাগছে। আরো যে কত কে বাকি আছে জীবনে তোদের তো কোনো ধারণাই নাই। হ্যাঁ, তোরা আমাকে যা ইচ্ছা তাই বল, তোরা আমাকে যা ইচ্ছা তাই বল। তোরা আমি একটা এতিম মানুষ, আমার সমস্ত সঞ্চয়ের টাকা পয়সা, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট, আমাকে সামাজিকভাবে হেয় করা, আমার সাথে সম্পর্ক অস্বীকার করা, আমার বাচ্চাদেরকে কষ্ট দাও, আমার বাচ্চাদের হক মেরে খাওয়া, তোরা করছিস না? এই বিচার তোরা বেঁচে থাকতে পাবি, দুনিয়ার মাটিতে পাবি। তোদের গায়ে যে আছে না, তোদের মার মুখে, হাতে, পায়ে, তোদের গায়ে যে মাংসগুলা, এগুলো খুলে খুলে পড়বে। আমি নিজেই লায়লা বলতেছি, সত্যি কথা। আমার মনের এত বদদোয়া আছে, 4টা মাসও তো হয় নাই, এখনই তুই কষ্টগুলো পেয়ে যাচ্ছিস। মোহনার বাসার সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকিস, আবার মোহনাকে বদদোয়া দিস। আচ্ছা শোন, আসল কথা বলি। হ্যাঁ, তোকে বলছিলাম না, তুই যে বলছিলি যে মামলা দিয়ে 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 আমার জীবনটা এই মহিলা, এই বেটি শেষ করে ফেলতেছে, বুড়ি মহিলা, এই বুড়ি মহিলা। 6 বছর পরে আমাকে তোর বুড়ি মহিলা লাগছে। 6 বছর আগে কি তুই তখন বড় ছিলি? 6 বছর পর ছোট হয়ে গেছিস? তো বুড়ি মহিলা মামলা দিয়ে 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 শেষ করে ফেলছে। আমি তখন তোকে একটা কথা বলছিলাম, আমি বলছিলাম মামলা ছাড়াও দুনিয়াতে আরো অনেক কিছু আছে। এখন টের পাইলি? শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ, আমি লায়লা জীবনে কখনো হারি নাই, এই কথাটা মনে রাখবি। কষ্ট পাইছি, পড়ে গেছি, ব্যথা পাইছি, অপমানিত হয়েছি, নিগৃহীত হয়েছি, কিন্তু তারপরও জীবনে কোনোদিন হারি নাই। হয়তো কোনো জিনিস ইম্পর্টেন্সের সাথে নেই নাই, হেলাফেলা করছি, জীবনটাকে লাইটলি নিছি, কখনো কোনো কম্পিটিশনে যাই নাই, কিন্তু যখন গেছি তখন আমি কখনো হারি নাই। আমি সারা জীবন জিতছি, এবং ইনশাল্লাহ আমি যেহেতু ন্যায়ের পথে আছি, আমি যেহেতু মানুষের কখনো ক্ষতি করি না, আমি যেহেতু মানুষকে কখনো কষ্ট দেই না, আমি যেহেতু মানুষের হক মেরে খাই না, আল্লাহ তাআলা আমাকে সারা জীবন জিতাবে। এবং তোর আমার যুদ্ধে সারা জীবন জিতবো আমি, সারাটা জীবন। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে না, লুজার, বুড়া বেটি, কুত্তা মুড়তে আসবে না, এরকম কথাগুলো তুই বলছিলি না লাইভে এসে। আমি এখন বলি, তোর মুখে শুয়োরও পায়খানা করতে যাবে না, ঠিক আছে? এসব আজে বাজে কথা আমি বলি না, কিন্তু তোর জন্য না এগুলো বলতে হয়, এসব ওয়ার্ড তোর কাছ থেকে শিখছি। আরো বলি, তোর বাবা যান, হ্যাঁ তোর বাবা যান, তোর আব্বা যান, তোর আব্বা যান আমাকে অনেক ভালোবাসতেন। হ্যাঁ, উনি আমার মন জয় করছেন কিভাবে জানিস? আমার মন জয় করছে প্রথম যখন তোর সাথে আমার প্রথম
রিলেশন হচ্ছিল, প্রেম ভালোবাসা হচ্ছিল, তখন তোর আব্বা বলছে যে মা আমি তোমার বাবাকে স্বপ্নে দেখছি। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন। পাকিস্তান মিলিটারি একাডেমিতে যে অল্প কিছু কিছু বেস্ট অফ দ্য বেস্ট আর্মি অফিসার কমিশন প্রাপ্ত হয়েছিলেন, তার মধ্যে আমার বাবা একজন। সো আমার বাবা আমার কাছে অনেক আদরের, অনেক সম্মানের, অনেক প্রিয়। আমার বাবাকে নিয়ে যখন তোর বাবা এই কথাটা প্রায়ই বলতো যে মা তোমার বাবাকে আমি স্বপ্নে দেখেছি, তো উনি যাই করুক না কেন, উনি যত খারাপ কাজ করুক না কেন, উনি যাই করুক না কেন, উনি এই কথাটা বলেছেন দেখেই ওনাকে আমি সবসময় সম্মানের চোখে দেখতাম, সবসময় তাকে রেসপেক্টের জায়গায় রাখতাম। ওনার ক্যারেক্টার যাই হোক না কেন, ওনার চরিত্র যত দুশ্চরিত্রই হোক না কেন, আমার কাছে উনি একটা রেসপেক্টের জায়গা পেতেন, কারণ উনি বলেছেন যে উনি আমার বাবাকে স্বপ্নে দেখতেন শুধুমাত্র এই কারণটাতে। তার এবং সে নিজের মুখে আমাকে একদিন বলেছে মামুন তো আমার নিজের ছেলে না। ঠিক আছে, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তোমাদের মতো পরিবারের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক যে তুমি তোমার বাবার নিজের ছেলে হবা না, এটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, তুমি তার ছেলে হও বা তার ছেলে না হও, তুমি তার বায়োলজিক্যাল সন্তান না হয়েও, তার ঘরের সন্তান হয়েও তুমি আমার বাবাকে, মোহনাকে খুশি করার জন্য আমার বাবার নাম ধরে তুমি বলছো আখতারুজ্জামান সে একটা চোট্টা ছিল, এই কথা তুমি বলছো। তোমার এত বড় সাহস, তোমার কোনো ধারণা আছে একজন আর্মি অফিসার সম্পর্কে তুমি এই ধরনের কথা বলতেছো? সবাই তোমার চোখে চোট্টা, তাই না? এখন তোমার বাবা কি? এখন তোমার বাবা কি? এখন তারপরে কয়দিন আগে কি ধরনের দুশ্চরিত্র পরিবার বিয়ে করছে, সংবাদ সম্মেলন করে বলতেছে যে আমার মাকে আমার শ্বশুরের সাথে বিয়ে দিয়ে দিব, আমার শাশুড়িকে আমার বাবার সাথে বিয়ে দিয়ে দিব। কত রকম নোংরা, নিকৃষ্ট, মানে হীন মানসিকতা হইলে মানুষ এই ধরনের নোংরা কথা বলতে পারে। তারপরে এখন শাশুড়িকে তুমি দেখতে পারো না, না, কারণ শাশুড়ি তো উচিত কথা বলে। এখন শাশুড়ি খারাপ হয়ে গেছে, এখন পৃথিবীর সবাই খারাপ তোমার কাছে, পৃথিবীর সবাই খারাপ, একমাত্র তুমিই ভালো, একমাত্র তুমি না 2 দিন আগে তোমার বোন আর তোমার বাবাকে বাসার মধ্যে মেরে বাইর করে দিছিলা। ওরা একটা অদ্ভুত পরিবার, একে মারতেছে, সে তাকে মারতেছে, বাবা মাকে মারতেছে, মা বাবাকে মারতেছে, মামুন বোনকে মারতেছে, মামুন মাকে মারতেছে, মামুন বাবাকে মারতেছে। ওদের দিন শুরু হয় মারামারি দিয়ে। অসম্ভব একটা উইয়ার্ড একটা ফ্যামিলি, যেরকম যেরকম মানে এইরকম পরিবেশ কোনো বাংলাদেশে তো নাই, কোনো দুনিয়ার কোনো পরিবার এরকম হইতে পারে না। সারাদিন তাদের ঝগড়া, তাও ভাগ্যিস মানে বাঁচা গেছে যে একটা ভাই একটা বোন কথা বলতে পারে না, না হলে যে ঝগড়ার তুলনায় কি হইতো, ওদের বাসায় কোনো জিনিস আসতো নাই। মানুষের কাছ থেকে জিনিস নিয়ে 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 রাখে, আর সারাদিন একজন আরেকজনকে মারতেছে, সারাদিন একজন একজনকে ঘাট ধরে ভাগায়। মানে কি বলবো আর, ওর টাকা মেরে খাচ্ছে, মামুনের টাকা মামুনের মা চুরি করতেছে, মামুনের বাবা মামুনের মায়ের টাকা চুরি করতেছে। মানে এই ধরনের জিনিস সারাক্ষণ ওদের পরিবারে, ওদের ঘরের ভিতর লেগে থাকে। আর ওরা বলে না যে কি জানি বলে, গ্রামে তাদের অনেক সুনাম, তাদের সুনাম তো দেখি যে মামুনের মাকে গ্রামের প্রতিবেশীরা মানে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে পা দিয়ে লাথি দেয়, এরকম করে মারে। রোজ বেটি মার খায়, রোজ বেটি মার খায়, রোজ বেটি। তারপর লজ্জা লাগে না এই কথাগুলো বলতে। আশেপাশের একটা পরিবার, গ্রামের একটা পরিবারের সাথে তাদের কোনো ভালো সম্পর্ক নাই। শরীয়তপুরের এই যে আছে না সাইফুল্লাহ মাস্টার কান্দি, হ্যাঁ, এই যে গ্রামটা, এখানে যে মামুনদের বাড়ি, মামুনদের বাড়ির মানে আশেপাশে গ্রামের একটা মানুষের সাথেও মামুনের মার, মামুনের বাবার কারো সম্পর্ক ভালো নাই। প্রতিদিন মামুনের মাকে মানে কোনো না কোনো কারণে মারা হয়, আর মামুনের বাপকে প্রতিদিন দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যে মানুষের টাকা মেরে খাইছে, সেই টাকা আবার আমি পাঠাইতাম। মানে আমি এরকম ছিলাম আর কি, আমি পাঠাইতাম। সো টোকাই মামুন, তোমাকে আমি বলতে চাই, তুমি নিজের মুখে সাংবাদিকদের সামনে যখন তুমি বললা না আমি ব্যর্থ, মানে টোকাই মামুন ব্যর্থ, এবং টোকাই মামুন নিজের হাতে নিজের জীবন শেষ করেছে, তোমাকে আমি বলি শেষের হাসিটা কিন্তু সেদিন আমিই হাসলাম। আমি এই দিনটার অপেক্ষাই করতেছিলাম। তুমি যেদিন তোমার কথিত স্ত্রীকে খুশি করার জন্য লাইভে এসে আমার আর্মি অফিসার বাবা মা, আমার সন্তান, আমার আর্মি অফিসার এক্স হাজবেন্ডদেরকে নাম নিয়ে
জারজ, জাউরা, এইসব এসব এসব বলে গেছিল না, সেদিন আমি নিজের কাছে প্রমিস করছিলাম যে তোমাকে আমি কষ্ট দিয়েই ছাড়বো, তুমি আমাকে এমন কষ্ট দিয়েছো, তোমাকে আমি কষ্ট দিয়েই ছাড়বো, এবং সেই কষ্ট আমি নিজের হাতে দেই বা আল্লাহ তাআলা নিজের হাতে দিক, বাট এই দুনিয়াতে তোমার এই কষ্ট, এই চোখের পানি, এই কান্নাকাটি, এসব আমি দেখেই ছাড়বো। তারপরেও বলি, মামুন যে এসব করতেছে না, মামুন কোনোদিনও মোহনাকে ভালোবাসে না, মামুন কোনোদিনও ওই নারীকে ভালোবাসে নাই, না মামুন ভালোবাসছে, না মামুনের মা ভালোবাসছে। এরা যখন জানতে পারছে মোহনার অ্যাকাউন্টে 1 কোটি 2 কোটি টাকা আছে, তখনই তারা ট্র্যাপটা ফেলছে। মোহনার অ্যাকাউন্টে টাকা আছে তখনই তারা ট্র্যাপটা ফেলছে। এবং মোহনা যখন টাকা দিতে রাজি হয় নাই, মানে অলরেডি সে 40-45 লাখ টাকা খরচ করার পর যখন বলছে যে না আমার টাকা শেষ হয়ে গেলে আমি এদের কাছে কি প্রতিদিন মার খাবো, টাকা দিয়ে বিয়ে বসবো, তখনই তাদের মোহনাকে ভালো লাগে নাই। কিন্তু এই যেই কয়টা দিন এই নারীটা এর সাথে ছিল, প্রতিদিন মার খাইছে, প্রতিদিন টর্চার্ড হয়েছে। আচ্ছা, কোন মানুষ বেডরুমের ভিতরে সিসিটিভির ক্যামেরাটা লাগায় আমাকে বলেন তো? একটা বেডরুমে হাজব্যান্ড ওয়াইফের কত ঘনিষ্ঠ অ্যাক্টিভিটিস থাকতে পারে, সেখানে সিসিটিভি ক্যামেরা কেন লাগানো হবে? মামুন নিজে কেন লাগাবে? আমি এই কথাটা শুনতে চাই। মামুন আজ পর্যন্ত, এই যে বললাম না, গত 1 বছরে 5000টা নারীর সাথে শারীরিক সম্পর্ক করেছে, এবং এই অ্যাক্টিভিটিস গুলো মামুন ভিডিও করে, ভিডিওগুলো, ছবিগুলো তার মোবাইলে অ্যাপস লক দিয়ে রেখে দিত। কত বড় নিকৃষ্ট, মানে জানোয়ারও এরকম হইতে পারে না, জানোয়ারের কত বড় ক্রিমিনাল মাইন্ডের, মানে চিন্তার বাইরে এরা দুনিয়ার বাইরে, এদের শাস্তি পৃথিবীতেই হবে, বেঁচে থাকতেই হবে। আমার বদদোয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবে। হ্যাঁ, আমাকে কান্দাইছো না, আমাকে দুঃখ দিছো না, আমাকে কষ্ট দিছো না, আমি কিচ্ছু মনে করি নাই, আমি কাঁদছি, আমি দুঃখ পাইছি, আমি কষ্ট পাইছি। আমি তোমার মাকে এসে ছোট করতে চাই নাই, 2 বছর ছোট করি নাই তোমার মাকে। কত কিছু করছে তোমার মা, আমি কোনোদিন কিছু বলি নাই। তোমার বাবার কথা কোনোদিন কিছু বলি নাই। হ্যাঁ, 4 মাসের মধ্যে কিন্তু মোহনা বলে ফেলছে, অথচ 4 বছরে কিন্তু আমি তাদেরকে মোহনার চেয়ে বেশি চিনি, তাদের অ্যাক্টিভিটিস আমি মোহনার চেয়ে বেশি দেখছি, কিন্তু বলি নাই। কখন বলছি জানিস? যখন তুই আমার মৃত বাবাকে গালি দিছিস লাইভে এসে মোহনাকে খুশি করার জন্য, বা কাকে খুশি করার জন্য আল্লাহ জানে। একটা মানুষ যখন মরে যায়, তুই তো কোনোদিন আমার বাবাকে দেখিস নাই, আমার বাবাকে দেখার যোগ্যতাও হয় নাই। তুই যে 4টা বছর আমার বাসায় ছিলি, তুই আমার মাকেও দেখিস নাই। আমার মা তোর মতো টোকাইয়ের সামনে কোনোদিনও আসে নাই, এবং আমার মা তোর মতো টোকাইকে তার নিজের চেহারাও দেখাতে চায় নাই। ঠিক আছে? তুই নিজে, তোর মা, তুই, তোর বোন, তোর পরিবারের কেউ আমার মা বা আমার বোন কারোর সাথেই দেখা করতে পারিস নি 4 বছরে আমার বাসায় থেকেও। আর আমার বাবা তো মারা গেছে, একটা মারা যাওয়ার লোককে, যাকে তুই কোনোদিন চিনিস না, জানিস না, দেখিস নাই, তুই কিভাবে এইসব কথাগুলো বলতে পারলি? এবং সেই দিনই আমি ডিসাইড করছি, আমাকে যে পরিমাণে কষ্ট দিছিস এবং আমার বাবাকে নিয়ে তুই যে খারাপ কথাগুলো বলছিস, এইসব কষ্ট তোকে দুনিয়াতে পাইতে হবে। আমি কিচ্ছু করব না। আর হ্যাঁ, কেন? তোর বউ আমার তো কিছু না, তোর প্রেমিকা আমার তো কিছু না, তাহলে আমার কথা কেন শুনবে? হ্যাঁ, আমার কথা শুনবে কেন? আর লিখনকে নিয়ে তোরা এত গালাগালি করিস, লিখনকে তুই কি করছিলি? লিখন আমার মামলার সাক্ষী দিতে কোর্টে গিয়েছিল, শুধুমাত্র এই অপরাধে তুই ছুরি দিয়ে লিখনের গলায় স্ট্যাব করছিস কোর্টের বারান্দায় দাঁড়ায়, যেটার জন্য তোর নামে একটা মামলা হয়েছে। তো যেই লোকটা তোকে সারা জীবন বন্ধু মনে করে আসছে, সারা জীবন তোর পাশে ছিল, তোর পিছনে টাকা খরচ করছে, তোকে বারে নিয়ে গেছে, তোকে রেস্টুরেন্টে নিয়ে গেছে, তোকে খাওয়াইছে, তোকে 5 স্টার হোটেলে নিয়ে গেছে, তোর পিছনে টাকা খরচ করে 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 তোকে গিফট দিছে, এটা দিছে, সেটা দিছে, সেই লোকটা শুধুমাত্র আমার মামলায় আমার ব্যাগটা, আমার সাক্ষীর কাগজের ব্যাগটা ধরে থাকার কারণে তুই ওকে গলায় ছুরি মারছিস, তাও কোর্টের বারান্দায়। তো সে তোকে নিয়ে তোর তার কি কোনো রাগ নাই? অবশ্যই আছে। সে কেন আমার পাশে এসে দাঁড়াইছে? সে কেন মোহনার পাশে এসে দাঁড়াইছে? আমি কি ডাকছি? আমি না ডাকলে কি ও আসতো আমার ব্যাগটা ধরার জন্য?
মোহনাকে ডাকছে, অবশ্যই মোহনা হেল্প চাইছে, না হলে ও কি মোহনাকে চিনে? মোহনা যদি লিখনের কাছে হেল্প না চাইতো, লিখনের কোনো সাধ্য ছিল যে মোহনার বাসা খুঁজে খুঁজে, বসুন্ধরায় খুঁজে খুঁজে মোহনার কাছে যাওয়ার? কেন হেল্প চাইছে? কারণ মোহনাকে হেল্প করার মতো কেউ ছিল না তোর বন্ধু বান্ধবরা। তোর যে এত বন্ধু বান্ধবীকে মোহনা খাওয়াইছে, আমি খাওয়াইছি। আমাকে যখন তুই রাস্তায় পিটায় মেরে ফেলছিলি, বা মোহনাকে যখন তুই বাসায় প্রতিদিন পিটাইতি, কজন এসে ওকে এই জায়গা, এসব জায়গা থেকে বের করে নিয়ে আসছে? কেউ এসে দাঁড়ায় নাই কিন্তু আমার পাশে। তোর ওইসব কথিত বন্ধুরা কেউ কিন্তু আমাকে হেল্প করতে আসে নাই। কে আসছিল? লিখন আসছিল। লিখনকে তুই মারবি, হিজড়া বলবি, লিখনের টাকা খাবি, লিখনের টাকায় মদ খাবি, বারে যাবি, রেস্টুরেন্টে যাবি, 5 স্টার হোটেলে যে থাকবি, তাকে আবার তুই হিজড়া বলবি, তাকে আবার ছুরি মারবি, তো ও কি বসে থাকবে? আমাকে আর মোহনাকে যেরকম করে তুই মারছিস, লিখনকে তো ছুরি হলেও মারছিস। তা আমরা তো সেম সাফারার, আমরা তো সেম ভিকটিম তোর। তা আমরা কেন একে অপরকে হেল্প করব না? আর তোর বউ আমার কথা কেন শুনবে? আমি এবার তোর বউকে কেন কান পড়া দিব? তোর বউ তোর কথা শোনার কথা। আমি ওর কেউ না, তুই ওর হাজবেন্ড। তোর নাকি বিয়ে করা, তোর নাকি ওই কি বুকের বাম পাজরের হাড্ডি। তোর বউ তোর কথা শুনবে? তুই তোর বউকে ভালো রাখতে পারিস নাই, তুই তোর প্রেমিকাকে ভালো রাখতে পারিস নাই, তুই তোর বউকে ভালো রাখতে পারিস নাই। তুই তোর বউকে 4 মাসের মাথায় তোর বউ তোকে ছেড়ে চলে আসতে চায়। 4 মাসের মাথায় তোর বউ তোকে তোর এগেনস্টে প্রেস কনফারেন্স করছে। আমি কতদিন পরে করছি? 4 বছর পরে করছি। তুই ব্যর্থ, সব দিক দিয়ে ব্যর্থ। ইউ আর টোকাই মামুন, ইউ আর জাস্ট আ লুজার, ইউ আর জাস্ট আ লুজার। সত্যি কথা। তোর সমস্ত কিছু অভিনয়। তোর মা বলে কি, আমার ছেলেকে জীবনে সিগারেট খাইতেও দেখি নাই, তোর ছেলে মহিলা সারাদিন গাঁজাও খায়। আর এইসব কথা বলিস? মহিলা মিথ্যাবাদী। লজ্জা লাগে না তোদের? মানুষের সামনে, ক্যামেরার সামনে এসে এরকম মানে মুখটা করে, কাজের বেটির বেটি। মানুষের সাথে তো কাম করে খাইতিস, দেহ ব্যবসা করে খাইতিস, তো তোর লজ্জা লাগে না? তুই যে ক্যামেরার সামনে এসে এত বড় বড় কথা বলিস। বলে কি 40 লাখ টাকা কি সে চোখে দেখছে? না 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 না, 40 লাখ টাকা তো আমি চোখে দেখি নাই, তো মোহনাও চোখে দেখে নাই। তোমার মতো করাইলের বস্তিবাসী চোখে দেখছে। মোহনাকে বলে যে তোমার কাছ থেকে যেই টাকা নিয়ে আসছে সেই টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। এই বেটি, তুই কি করিস? তুই চাকরি করিস, তুই বিজনেস করিস, তুই টাকা দিবি কোত্থেকে? তোর কাছে টাকা আসবে কোত্থেকে? তুই কি মাদক বেচা কেনা করিস তোর ছেলের মতো? কি মোহনা, মা তুমি চলে আসো, তোমাদের মধ্যে কি হয়েছে আমি ঠিক করে দিব, এটা তোমার সংসার। তা এতদিন দেখিস নাই কেন? ছেলের ঘরের মধ্যে পড়েছিলি খাম্বার খাম্বা। টোকাই মামুন, আমার বাপকে গালি দিছিলি না? রিভেঞ্জ। আর অন্য কোনো কিছুর রিভেঞ্জ আমি নিলাম না, অন্য কোনো কিছুর প্রতিশোধ আমি নিবও না, দরকার নাই। ঠিক আছে? আমার এই একটা চোখের ইশারাতেই তোমার জীবন ব্যর্থ হয়ে গেছে। সো আমার সাথে লাগতে আইসো না। আমি চ্যালেঞ্জ পছন্দ করি না। আমাকে কেউ চ্যালেঞ্জ দিক, এই জিনিসটা আমি পছন্দ করি না। এই যে আমি বললাম না, জীবনে আমি অনেক হারছি, জীবনে আমি পিছলায় পড়ে গেছি, জীবনে আমি হোঁচট খাইছি, জীবনে আমি রং ডিসিশন নিছি, জীবন নিয়ে খেলা করছি, কিন্তু আমি যেখানে জিততে চাইছি সেখানে আমি জিতছি। সো আমার সাথে ফার্দার এমন কোনো কিছু করো না যাতে আমি এক্সট্রিমলি হার্ড হয়ে যাই। আমার সাথে লাগতে এসো না টোকাই মামুন, আমার সাথে লাগতে এসো না। এই যে মশাটার মতো এরকম করে ফেলবো একদম। ঠিক আছে? আর হ্যাঁ, যে কোনো নারী হোক, সে তোমার স্ত্রী হোক, সে তোমার প্রেমিকা, কোনো নারীর গায়ে হাত দেওয়ার আগে আমার চেহারা কথাটা আরেকবার চিন্তা করবা। আমি তার পাশে যেয়ে দাঁড়াবো যখন লাগবে, যেভাবে লাগবে, যা ইচ্ছা তাই লাগবে। হোক সে আমার শত্রু, হোক সে আমার সতীন, হোক সে যা ইচ্ছা তাই। কিন্তু যখন একটা নারীর গায়ে তুমি হাত তুলবা, একটা নারীকে তুমি এরকম টর্চার করবা, সেখানে আমি সবচেয়ে আগে যাব। এই কথাগুলো যেন মনে থাকে।